নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন স্পিক্সে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আপনারা শরৎচন্দ্রের পথের দাবি কিংবা উত্তম কুমারের সব্যসাচী সিনেমাটা যদি দেখে থাকেন, তাহলে খুব বিখ্যাত একটা সংলাপ কিংবা একটা বক্তব্যের কথা মনে পড়বে, যেখানে সব্যসাচী বলছে যে আমার বুকের আগুন তখনই নিভবে যখন চিতাভস্মে আমি ভস্মীভূত হয়ে যাব, আর নয়তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের যদি কবর রচনা করতে পারি, একমাত্র তাহলেই আমার বুকের এই জ্বলন্ত অঙ্গার নির্বাপিত হবে। আজকে আমি যার কথা বলবো সেই মহান বিপ্লবী, অথচ বিস্মৃতপ্রায় বিপ্লবী, অর্থাৎ আমরা তাকে এখন ভুলেই গেছি। 10 জন ভারতীয়র মধ্যেও যদি সমীক্ষা করে দেখা হয়, প্রতি 10 জন ভারতীয়ের মধ্যে একজন ভারতীয় তার নাম জানে কিনা সন্দেহ। তো সেই বিপ্লবী নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন এই সব্যসাচীর সংলাপ বাস্তবেও কতটা জাজ্জল্যমান ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে। আমি সর্দার উধম সিংকে নিয়ে আজকে তার জীবন কাহিনী আপনাদের সামনে উপস্থাপিত করব। শহীদ আজম সর্দার উধম সিং। কিছুদিন বাদেই স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আমি বারবারই আমার বহু ভ্লগে আপনাদের বলেছি যে এই তথাকথিত স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টকে আমি প্রকৃত স্বাধীনতা দিবস মনে করি না। মনে না করার পেছনে সেই ট্রান্সফার অফ পাওয়ারের চুক্তিটাই যথেষ্ট। সেই ট্রান্সফার অফ পাওয়ারের চুক্তি অনুসারে 15ই আগস্ট 1947 ভারত যা পেয়েছিল তা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন বা ডমিনিয়ান আর পূর্ণ স্বাধীনতা এক নয়। অর্থাৎ দেশভাগ, ডমিনিয়ান স্ট্যাটাস এবং ব্রিটিশ কমনওয়েলথে রাজা বা রানীর অধীনে থাকার বিনিময়ে জওহরলাল নেহরু সিংহাসনে বসেছে। তবে এটাও অস্বীকার করার আমাদের কোনো জায়গা নেই, ওই জলের অর্ধেকটা ভর্তি থাকলে যেরকম অর্ধেকটা খালি থাকে, ঠিক সেভাবেই যে 15ই আগস্ট 1947 প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং এটুকুও যে সম্ভব হয়েছিল তার নেপথ্যে কিন্তু নেহেরু, প্যাটেল কিংবা গান্ধী গোষ্ঠীর অন্যান্য যারা তল্পিবাহক ছিল তাদের বিন্দুমাত্র কোনো অবদান ছিল না। এই পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্সও যে আমরা পেয়েছিলাম তার নেপথ্যে ছিল ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন কিংবা উধম সিং এর মতো এই অনমনীয় সশস্ত্র বিপ্লবীরা। আর সর্বোপরি তো একজন আছেনই, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো উধম সিংকে নিয়ে আজকে তার এই জীবনের প্রজ্জ্বল অধ্যায়কে নিয়ে একেবারে যা চলচ্চিত্রকেও হার মানাবে সেই জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। আর উধম সিং এমন একজন বিপ্লবী যিনি তার বুকের আগুন 21 বছর ধরে চালিয়ে রেখেছিলেন, ঘাতককে শাস্তি দেওয়ার জন্য এবং প্রতিশোধকে সম্পূর্ণ করার জন্য। সর্দার উধম সিং এর জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে পাঞ্জাবে সাংরুর জেলার সুনাম গ্রামে। সুনাম গ্রাম খুব কাকতালীয় ভাবেই সর্দার উধম সিং যেখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু সেই অঞ্চল কেন তার সমগ্র মাতৃভূমির মুখ উজ্জ্বল করেছিলেন, সুনামের কারিগর হয়ে উঠেছিল। তো 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে উধম সিং এর জীবন খুব একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে পরিব্যাপ্ত হচ্ছে না। 1901 খ্রিস্টাব্দে খুব শৈশবে উধম সিং তার মাকে হারান এবং মার অকাল প্রয়াণের পরে তার পিতা তেহেল সিং ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনার জন্য অমৃতসরে চলে আসেন। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি যে এই সময় অবধি উধম সিং কিন্তু শের সিং হিসেবে পরিচিত ছিলেন। শের সিং এটাই ছিল তার পিতৃপ্রদত্ত নাম। এবং এরপর 1907-এ যখন তেহেল সিংও মৃত্যুবরণ করলেন, সেই সময় থেকে শের সিং তথা উধম সিং সেন্ট্রাল খালসা অরফানেজ, অর্থাৎ যারা শিখ সম্প্রদায়ভুক্ত, যারা খালসা শিখ পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই সমস্ত অনাথ শিশুদের যে সংঘ ছিল সেই সংঘে উধম সিং এবং তার ভাই ভর্তি হলেন এবং এখানেই চলল তাদের পড়াশোনা। এবং এই প্রতিষ্ঠানেই কিন্তু শের সিং এর নাম পরিবর্তন করে উধম সিং রাখা হলো, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ আজম সর্দার উধম সিং নামে পরবর্তীকালে পরিচিত হবেন। 1917-য় উধম সিং ম্যাট্রিক পাশ করলেন এবং তারপর আপনারা বুঝতেই পারছেন 1917 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলছে। সেই বিশ্বযুদ্ধে
ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে উধাম সিং অন্তর্ভুক্ত হলেন। এবং আমার নিজের যা বিশ্লেষণ সেটা হচ্ছে যে সেই সময় থেকেই উধাম সিং চেয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে ব্রিটিশ প্রভুদের সেবা করার জন্য নয়, এই সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে অস্ত্র চালনার কৌশলটা শিখে নিতে হবে। সেই কচ ও দেবযানীর গল্পের মতো সেখানে কচ যেরকম তার প্রতিপক্ষ শুক্রাচার্যের কাছে এসেছিলেন অস্ত্র চালনা শিখতে, ঠিক সেভাবেই শিক্ষার কোনো জাত হয় না। সুতরাং উধাম সিং চেয়েছিলেন যে অস্ত্র চালনাটা ভালোভাবে শিখে নিতে এবং আগামী দিনে এই ব্রিটিশদের প্রশিক্ষণই তাদের বিরুদ্ধে ব্যবহার করতে, বন্দুকের নলটা তাদের দিকে ঘুরিয়ে দিতে। সুতরাং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তো উধাম সিং যুক্ত হলেন এবং তারপর তিনি বিদেশেও যুদ্ধ করলেন, মধ্যপ্রাচ্য, মেসোপটেমিয়ায়। তারপর 1919-এ তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা খুব কূটনৈতিক চাল হিসেবে একটা ভালো চাল চেলেছিল এবং তাদের সহযোগী ছিল তো গান্ধীজি। তিনি প্রকাশ্যেই ভারতীয় যুবকদের আর্মিতে জয়েন করার কথা বলেছিলেন এবং ব্রিটিশরাও বলেছিল যে যদি যুবকেরা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখায় তাহলে যারা যারা নাম লেখাবে যুদ্ধের পর তাদের জমি দেওয়া হবে, তাদের প্রচুর অর্থে পুরস্কৃত করা হবে। কিন্তু যুদ্ধ যখন শেষ হলো তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের স্বরূপ স্পষ্ট হয়ে উঠল। তারা কিছুই করলো না যারা যুদ্ধে যোগদান করেছিল এবং এই প্রতিশ্রুতি বিস্তৃত হয়ে সেই যুদ্ধের সেনানী হিসেবে 2 বছর যেখানে উধাম সিং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে যুদ্ধ করেছিলেন সেখানে তাকে প্রাপ্য হিসেবে দেওয়া হলো মাত্র 200 টাকা। সুতরাং এই যে ব্রিটিশ তঞ্চকতা, এই তঞ্চকতায় কিন্তু উধাম সিং এর অন্তরে ধিকি ধিকি আগুন চলছে। এবং তারপর এলো 1919 খ্রিস্টাব্দ, জালিয়ানওয়ালাবাগ। প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পুরস্কারটা কি পেল? প্রথমে রাওলাট অ্যাক্ট, অর্থাৎ যে অ্যাক্ট বা যে আইনের দৌলতে ব্রিটিশরা যে কোনো ভারতীয়কে বিনা বিচারে তাদের মর্জি মাফিক কারারুদ্ধ করতে পারত এবং গোপনে এনকাউন্টার ছিল ব্রিটিশ শাসন ব্যবস্থায় একেবারে জলভাগ। সশস্ত্র বিপ্লবীদের ব্রিটিশরা বাঁচিয়ে রাখত। রাওলাট অ্যাক্টের প্রতিবাদে যখন গোটা পাঞ্জাব অগ্নিগর্ভ হয়ে উঠছে এবং পাঞ্জাবের তরুণ শিখ যুবকরা প্রত্যেকে গাদার দলে যোগদান করছেন এবং বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে পাঞ্জাব থেকে ভারতের সর্বত্র, ঠিক সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিল, আমি ছিলই বলবো কারণ ছিলেন বা আপনি সম্বোধন এই জাতীয় ব্রিটিশ নরপিশাচের প্রাপ্য না। সুতরাং পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য অনেক ব্লগারই ব্রিটিশদেরও আপনি আগে করতে পারেন, কিন্তু আমি সমাজবদ্ধ জীব, আমার যেটা সঠিক মনে হবে আমি সেটা বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো মাইকেল ওডায়ার ছিল এই সময়ে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর এবং তার অধীনস্থ সেনাপ্রধান সেই সময় পাঞ্জাবে অবস্থান করছিল জেনারেল ডায়ার, অর্থাৎ রেজিনাল্ড ডায়ার। মাইকেল ওডায়ার ডায়ারকে নির্দেশ দিল যে পাঞ্জাবের এই সংগ্রামী চিন্তাধারা এবং সংগ্রামী মনোভাবকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে হবে। এবং এই সময় অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সেই বিশাল প্রান্তরে শিখ যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা সেখানে সভা করার জন্য একদিন জমায়েত হলেন এবং তারা সম্পূর্ণভাবে নিরস্ত্র ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করাটাও অধর্ম নয়, বরঞ্চ প্রবল ধর্ম। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বলেছেন। কিন্তু জালিয়ানওয়ালাবাগে যে শিখ স্বাধীনতা সংগ্রামের সেদিন সমবেত হয়েছিলেন তাদের হাতে অস্ত্রও ছিল, তারা নিরস্ত্র ছিল। সেই নিরস্ত্র পাঞ্জাবি শিখ যুবক যুবতী বৃদ্ধ আবাল বৃদ্ধ মহিলাদের ওপর মাইকেল ওডায়ারের নির্দেশে জেনারেল ডায়ার তার ব্রিটিশ তল্পিবাহক ঘৃণ্য সেপাইদের দিয়ে গুলিবর্ষণ করার নির্দেশ দিল এবং এই গুলিবর্ষণের ফলে কয়েক হাজার শিখ স্বাধীনতা সংগ্রামী সেই ঘটনাস্থলেই মৃত্যু। সরকারি হিসেবেই সেখানে কয়েকশো মানুষ প্রাণ দিয়েছিলেন। সুতরাং বেসরকারি হিসেবে দেখা গেল যখন কংগ্রেস নিজস্বই তদন্ত কমিশন নিয়োগ করলো সেখানে দেখা গেল যে কয়েক হাজার শিখ জনতা সেখানে নিহত হয়েছে। জালিয়ানওয়ালাবাগের এই বিভৎস হত্যাকাণ্ডে জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে ছিলেন উধাম সিং। কোন রকমে দৈবক্রমে
একটি মৃতদেহের পেছনে আত্মগোপন করে তিনি প্রাণে বেঁচে যান এবং জালিয়ানওয়ালাবাগের মাটি কপালে ঠেকিয়ে তিনি সেদিন প্রতিজ্ঞা করেন যে এর প্রতিশোধ আমি নেব এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বুঝিয়ে ছাড়ব যে অত্যাচার করলে তার পাল্টা প্রতিবিধান ভারতীয়রা করতে জানে। সুতরাং এই দিনটা থেকে শুরু হলো একেবারে অর্জুনের পাখির চোখের মতো শহীদে আজম সর্দার উধম সিং এর সেই প্রতিজ্ঞা এবং সেই প্রতিজ্ঞাকে কার্যে পরিণত করার কার্যত তপস্যা। এরপর উধম সিং পূর্ব আফ্রিকার ইউগান্ডাতে চলে যান, সেখানে রেলের কাজ নিয়ে। সেখানে তিনি একজন রেল শ্রমিক হিসেবে কিছুদিন কাজ করেন এবং কাজের নেপথ্যে তিনি বিপ্লবী চিন্তাধারা সেই আফ্রিকার জনগণের কাছে প্রচার করতে থাকেন এবং তারপর 1922-এ আবার তিনি ভারতে প্রত্যাবর্তন করেন, অমৃতসরের একটা দোকান খোলেন। সেই পথের দাবির সব্যসাচীর মতোই যে সামনে পথের দাবির সংগঠন ক্যামোফ্লাজ, ভেতরে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি, ঠিক সেভাবেই অমৃতসরে যে দোকানটা উধম সিং খুলেছিলেন তার নেপথ্যে চলছিল গাদার পার্টির নেতৃত্বে তার সশস্ত্র বিপ্লবী প্রচেষ্টার এক দৃঢ় সংকল্প। এই সময় উধম সিং বাব্বার আকালি আন্দোলনেরও শরিক হন এবং 1924 খ্রিস্টাব্দে উধম সিং ভারত থেকে আমেরিকায় গমন করেন। মেক্সিকো হয়ে তিনি পৌঁছন আমেরিকার সান ফ্রান্সিসকোয়। সুতরাং উধম সিংকে যে শুধুমাত্র তিনি একটা ঘটনা ঘটিয়েছিলেন এভাবে দেখলে কিন্তু ভুল হবে। উধম সিং সমগ্র পৃথিবী চষে বেরিয়েছিলেন এবং তার প্রথম নিদর্শন আমরা পাচ্ছি ইউগান্ডাতে। তারপর আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করে তিনি এবার গমন করলেন আমেরিকায় এবং সান ফ্রান্সিসকো ছিল সেই সময় গদার পার্টির মূল কেন্দ্র। এবং আমেরিকায় গমন করার পর সেখানে উধম সিং পুরো দস্তুর বিপ্লবী কার্যে আত্মনিয়োগ করলেন। সেখানে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ওহাইও, কেনটাকি সমস্ত আমেরিকার প্রদেশগুলোতে তিনি ঘুরতে থাকলেন এবং বিপ্লবী ইস্তাহার প্রচার করতে থাকলেন এবং সেখানে যে শিখ যুবকরা ছিল সেই যুবকদের গাদার পার্টিতে অন্তর্ভুক্ত করতে থাকলেন এবং একই সঙ্গে আমেরিকার যারা বিত্তশালী শ্রেণী ছিল সেই বিত্তশালী শ্রেণীদের বুঝিয়ে তাদের থেকেও অর্থ গাদার পার্টিতে অন্তর্ভুক্ত করতে থাকলেন এবং ঠিক এইভাবেই আমেরিকায় বসে তিনি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি পুরো মাত্রায় শুরু করে দিলেন। শুনলে আপনারা অবাক হবেন যে উধম সিং বিপ্লব প্রচারের জন্য কোথায় না গেছেন। সে সময় হলিউডে দুটো চলচ্চিত্রে, দ্য এলিফ্যান্ট বয় এবং দ্য ফোর ফাদার্স, এই দুটো চলচ্চিত্রে এক্সট্রা আর্টিস্ট হিসেবে উধম সিং অন্তর্ভুক্ত হলেন এবং তার মূল উদ্দেশ্য ছিল যে ফিল্মে অভিনয় করে কলাকুশলীদের সঙ্গে পরিচিত হওয়া এবং একাত্ম হয়ে তাদের মনের মধ্যে বিপ্লবী বার্তা ছড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, আমেরিকার একাধিক কোম্পানিতেও ঠিক একই উদ্দেশ্য সাধনের জন্য উধম সিং যুক্ত হয়েছিলেন। হার্ভার্ড বোর্ড বিল্ডিং, ডগলাস বিমান সংস্থা কিংবা বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানি, সেখানেও উধম সিং যুক্ত হয়েছিলেন এবং বিপ্লবী বার্তা তিনি বারংবার ছড়িয়ে দিচ্ছিলেন জনসাধারণের মধ্যে। আমেরিকার শিপিং লাইনে ফ্র্যাঙ্ক ব্রাজিল নাম নিয়ে, এটা তার ছদ্মনাম ছিল উধম সিং, এই ফ্র্যাঙ্ক ব্রাজিল নাম নিয়ে তিনি জাহাজের কাজও করতে থাকলেন। কি না করতে থাকলেন উধম সিং, তার পাখির চোখ একটাই ছিল, শুধুমাত্র যে প্রতিশোধ গ্রহণ সেটা নয়, সমগ্র ভারতের সর্বাত্মক বিপ্লবী প্রস্তুতি। এবং সেই লক্ষ্যেই উধম সিং সমগ্র আমেরিকায় গাদার পার্টির সংগঠনকে আরো দৃঢ় করলেন এবং এর সঙ্গেই পশ্চিম এশিয়ার ইরান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ বার্মা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স সমস্ত জায়গায় গাদার পার্টির শাখা প্রতিষ্ঠিত হলো। নেতৃত্বে থাকলেন উধম সিং এবং তার প্রচেষ্টাতেই একটি সর্বভারতীয় বিপ্লবী প্রচেষ্টা ক্রমশ দানা বেঁধে উঠতে থাকে। জুলাই 1927, বিপ্লবের প্রস্তুতি আমেরিকায় চলতে থাকলেও বিপ্লব সাধন তো করতে হবে ভারতে। সুতরাং উধম সিং তার মাতৃভূমিকে ছেড়ে খুব বেশি দিন থাকতে পারলেন না বাইরে। তিনি ভারতে ফিরে এলেন জুলাই 1927। প্রচুর অস্ত্রশস্ত্র যতটা সম্ভব তিনি নিয়ে এসেছিলেন এবং ভারতে সেই অস্ত্রশস্ত্র বিপ্লবীদের মধ্যে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্য উধম সিং এর ছিল। কিন্তু ব্রিটিশ সিআইডি সেই সময় অত্যন্ত তৎপর হয়ে ওঠে এবং সেই কারণেই 30শে আগস্ট 1927 উধম সিং অস্ত্রশস্ত্র সমেত ধরা পড়লেন। কিছু অস্ত্রশস্ত্র তিনি বিপ্লবীদের দিতে সক্ষম হয়েছিলেন কিন্তু পুরোটা সক্ষম হন। উধম সিং কারারুদ্ধ হওয়ার পর জেলে
তার ওপর যে অবর্ণনীয় নির্যাতন শুরু হলো, সেই নির্যাতনের প্রতিবাদে জেলেই আন্দোলন শুরু করলেন উধাম সিং, এবং তার জন্য তাকে এক জেল থেকে অন্য জেলে বারংবার ঘোরানো হতে থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠিক একই পরিস্থিতি ঘটেছিল। নেতাজিকে নিয়ে এর পরবর্তী সময়ে তো আমি বিভিন্ন সময়ে তার মহাজীবনের বিভিন্ন দিক নিয়ে ব্লগ করব। শুধু এইটুকু কথা আপনাদের বলে দিই যে যারা মহাবিপ্লবী হন, যারা আপোষকামী না হয়ে আপোষহীন সংগ্রামী হন, তাদের কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো ব্রিটিশ কারাগারে। সুতরাং উধাম সিংকেও সেই নারকীয় পরিস্থিতির মধ্যে দিয়েই অতিবাহিত করতে হচ্ছিল নিজের সময়কে। এবং ঠিক এভাবেই মিনাওয়ালি জেলে উধাম সিং এর সঙ্গে ভগৎ সিং এর পরিচয় ঘটল, এবং ভগৎ সিং এর সেই বিপ্লবী সত্তার প্রতি উধাম সিং এতটাই আকৃষ্ট হলেন যে ভগৎ সিংকে উধাম সিং গুরু বলে সম্বোধন করতে থাকে, এবং তার নিজের পার্স বা ওয়ালেটে সব সময় সেই দিন থেকে ভগৎ সিং এর ছবি রাখতেন উধাম সিং। উধাম সিং জেল থেকে মুক্ত হলেন 1931 খ্রিস্টাব্দে, এবং মুক্ত হওয়ার পর তিনি ইংল্যান্ডে গমন করলেন। ইংল্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু গেছিলেন। ইংল্যান্ডের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইংল্যান্ডের জনগণ কিন্তু কখনো 100% ভারত বিরোধী থাকেনি, এবং ইংল্যান্ডের জনগণের মধ্যে একটা বিরাট অংশ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতিশীল ছিল। আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নেতাজির যে বিশ্ববিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান স্ট্রাগল, যা তিনি ভারতের রাজনৈতিক পটভূমির ওপর লিখেছিলেন, সেই বইটা মজার বিষয় হচ্ছে ভারতে নিষিদ্ধ ছিল, কিন্তু ইংল্যান্ডের ম্যানচেস্টার গার্ডিয়ান সেই বইয়ের ভূয়সী প্রশংসা করে, এবং নেতাজির ইন্ডিয়ান স্ট্রাগল একটি ব্রিটিশ প্রকাশনা সংস্থাই প্রকাশ করে। সুতরাং ব্রিটিশরা আমাদের ওপর যেভাবে অত্যাচার চালাতো তা কিন্তু তাদের দেশেও 100% জনগণ সমর্থন করত। ঠিক সেভাবেই ব্রিটিশ জনগণের সহানুভূতি পাওয়ার জন্য উধাম সিং এই সময় 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যান, এবং ইংল্যান্ড থেকে ক্রমশ তিনি ইউরোপের বিস্তীর্ণ দেশে অর্থাৎ ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, হল্যান্ড, হাঙ্গেরি সমস্ত দেশে গমন করেন। আবারও নেতাজির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন না, নেতাজিও ঠিক একই কাজ করেছে। যাই হোক, আবারও এই প্রসঙ্গে ফিরে আসি। উধাম সিং রাশিয়াতেও গেছিলেন, এবং রাশিয়ার সেই সময় যারা বলশেভিক বিপ্লবী ছিলেন তাদের সঙ্গে উধাম সিং এর নৈকট্য এবং সখ্যতা তৈরি হল। সুতরাং বিপ্লবের জন্য যে যে দেশে যেতে হয়, যা যা করতে হয়, উধাম সিং তা করে চলেছিলেন, এবং এইভাবে বিশ্ব জনমত ক্রমশ ভারতের দিকে, ভারতের অনুকূলে নিয়ে আসার প্রচেষ্টা উধাম সিং কিন্তু করতে শুরু করলেন, এবং তিনি বহুলাংশে সফল হয়েছিলেন। এভাবে পেরিয়ে গেল আরো বেশ কয়েকটি বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু কারার অন্তরালে থাকতে বাধ্য হলেন, এবং 1941-এ নেতাজির সেই মহা নিষ্ক্রমণ সংঘটিত হলো, এবং এই সময়টাতেই উধাম সিং এর জীবনে তার প্রতিজ্ঞা পূরণের অভিজ্ঞান স্বরূপ সেই প্রজ্জ্বল ঘটনা সংঘটিত হল। উধাম সিং ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার সমগ্র জায়গায় বিপ্লবের প্রতি সহানুভূতি এবং বিপ্লবের জন্য অর্থ থেকে শুরু করে বিপ্লবের অনুকূল মনোভাব সৃষ্টি করেছিলেন। সুতরাং এইবার এলো সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ সেই মূল ঘাতক, যে ঘাতক কয়েক হাজার নিরস্ত্র জনগণের ওপর অগ্নিবর্ষণের নির্দেশ দিতে দ্বিধা করেনি, সেই ঘাতককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পালা। এলো 1940 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরো দমে চলছে, এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাভিশ্বাস হচ্ছে। ব্রিটিশরা তখন প্রহর গুনছে নিজেদের ধ্বংসে। তার কারণ, একদিকে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, অন্যদিকে আমেরিকা তখনও যুদ্ধে প্রবেশ করেনি, এবং জার্মানির পদানত হয়েছে ফ্রান্স। সুতরাং একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের অস্তিত্ব টিকে আছে তাদের ওই উপনিবেশগুলোতে এবং ব্রিটিশ মূল ভূখণ্ডে, এবং হিটলার পরিকল্পনা করছেন ইংল্যান্ড আক্রমণ করার। সুতরাং এই চরম সংকট লগ্নে ব্রিটিশদের অন্তর থেকে শয়তানি কিন্তু মুছে যায়। আমি পুরো ঘটনাটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। 13ই মার্চ 1940 লন্ডনের ক্যাক্সটন হলে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটা যৌথ সভা হচ্ছিল, এবং সেই সভায় একেবারে অলংকৃত করে মহা সমারোহে একজন অতিথি
উপস্থিত ছিলেন। সেই অতিথির নাম হচ্ছে মাইকেল ওডায়ার। সুতরাং সমস্ত পরিকল্পনা ছকে নিলেন উধম সিং। এবং এই যে সভাটা হবে, এই সবার আগে সাধারণভাবে যা হয়, একটা বিজ্ঞপ্তি বেরোলো এবং সেখানে দিন তারিখ নির্দেশিত হলো। সুতরাং উধম সিং দেখলেন যে এই সুযোগ আর তিনি পাবেন না। তিনি 13ই মার্চ 1940-এ ক্যাক্সটন হলে প্রবেশ করলেন। বক্তৃতা চলছে। মাইকেল ওডায়ার সেই সময় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে ভারতের ওপর স্টিম রোলার চালিয়ে অত্যন্ত ভালো কাজ করছে তা সে বারংবার বুঝিয়ে দিতে চাইছে ব্রিটিশ জনগণকে। এবং সর্বোপরি জালিয়ানওয়ালাবাগে ওই জঘন্য নির্দেশ দিয়ে সে যে খুব সঠিক কাজ করেছিল সেটাও বুক ফুলিয়ে বলে চলেছে মাইকেল ওডায়ার। ঠিক এই মহেন্দ্রক্ষণে, ঠিক এই মুহূর্তে উধম সিং একেবারে সরাসরি এগিয়ে গেলেন মাইকেল ওডায়ারের কাছে এবং তিনি একবার শুধু ডাকলেন ওডায়ারকে, যে ওডায়ার পরবর্তী প্রতিক্রিয়া বশত ঘুরে তাকালো উধম সিং এর দিকে এবং সঙ্গে সঙ্গে উধম সিং এর বন্দুকের বজ্র নির্ঘোষ ঘোষিত হলো। 4 থেকে 5টা বুলেট সেই জঘন্য নিকৃষ্ট নরকের কীট মাইকেল ওডায়ারকে বিদ্ধ করলো এবং এই অগ্নিবর্ষণ ভারতের শত শত হাজার হাজার নিরীহ শিখ জনতার যেন প্রতিনিধি স্বরূপ হয়ে উঠল এবং ভারতের সংগ্রামী চেতনার এক উদ্যত স্ফুলিঙ্গ হিসেবে ভস্মীভূত করে দিল মাইকেল ওডায়ারকে। উধম সিং নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন। তার বুকের আগুন এভাবে হয়তো নির্বাপিত হলো এবং তিনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একেবারে থরথর করে কেঁপে উঠল এবং সমগ্র বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ল। এরপর তো বিচারের কিছুটা সংক্ষিপ্ত প্রহসন অনুষ্ঠিত হলোই। তারপরে 31শে জুলাই 1940 পেন্টনভিল কারাগারে শাহাদাত বরণ করলেন শহীদে আজম সর্দার উধম সিং। উধম সিংকে ওরা ফাঁসি কাটে ঝুলিয়েছিল, কিন্তু সেই ভগবত গীতার সেই অমর বাণী অর্থাৎ বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতে নরপহারিণী তথা শরীরাই বিহায় জিন্নার না নেই সংজাতি নবানি দেই, অর্থাৎ ওরা উধম সিং এর নশ্বর দেহকে বিনষ্ট করতে পেরেছিল, কিন্তু সেই অনির্বচনীয় শাশ্বত বিপ্লবী চেতনা, সেই অবিনশ্বর আত্মা, তাকে বিনাশ করা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পক্ষে সম্ভব হয়নি। উধম সিং এর সেই প্রজ্জ্বল বিপ্লবী প্রেরণা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অণুতে পরমাণুতে শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। এই সময় অর্থাৎ এই 1940-এ কারান্তরালে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তখন জেলে বন্দী করে রাখা হয়েছে। সেই সময় তিনি খবর পেলেন উধম সিং এর এই মহত্তম কীর্তির। তিনি জেলে বসেই অভিনন্দন জানান এবং যথারীতি গান্ধী নেহেরু প্যাটেলের এই যে তল্পিবাহক গোষ্ঠী, তারা উধম সিং এর সোচ্চার বিরোধিতায় সক্রিয় হল। তাতে বলাই বাহুল্য উধম সিং এর কৃতিত্ব, উধম সিং এর মহত্ব কখনো খাটো হয়ে যায় না। এরপর বহু বছর অতিক্রান্ত হয়েছে। 1947-এর 15ই আগস্ট প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটেছে, কিন্তু যতদিন জওহরলাল নেহেরু ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ততদিন পর্যন্ত তার একবারও সময় হয়নি যে উধম সিংকে সম্মাননা জ্ঞাপন। অবশ্য তিনি ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাউকেই সম্মান জানাননি। পড়ে পাওয়া 14 আনার মতো নিজের সিংহাসনে বসেছিলেন। তাই সশস্ত্র সংগ্রামীর মূল্য জওহরলাল নেহেরু কোনোদিন বুঝতে পারেন। আরো অনেক অনেক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ইন্দিরা গান্ধীর সময় 1974 খ্রিস্টাব্দে উধম সিং এর দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হয় এবং সম্পূর্ণ শিখ ধর্মমত অনুসারে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং চিতাভস্যের একাংশ গঙ্গায় বিসর্জন দেওয়া হয় এবং আরেক অংশ সংরক্ষণ করা হয় জালিয়ানওয়ালাবাগের ভেতরে যে মিউজিয়াম বা জাদুঘর তৈরি হয়েছিল সেই সময়। সেই জাদুঘরের ভেতরে পবিত্র সেই চিতাভস্যের একাংশ সংরক্ষিত করে রাখা হয়। 2006 খ্রিস্টাব্দে পাঞ্জাব সরকার সোনাম গ্রামের নামকরণ করেন সোনাম উধম সিং ওয়ালা। 2008 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের সামনে শহীদে আজম সর্দার উধম সিং এর একটি পূর্ণাবয়ব অপূর্ব মূর্তি স্থাপন করা হয়। অমৃতসরে সেন্ট্রাল খালসা অরফানেজে
উধম সিং এর স্মৃতি জাদুঘর নির্মিত হয় এবং আপনারা শুনলে অবাক হবেন যে শত্রুপক্ষও কিন্তু উধম সিংকে সংরক্ষিত করে রেখেছে স্মৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণের মধ্যে দিয়ে। স্কটল্যান্ডের ব্ল্যাক মিউজিয়ামে উধম সিং এর সেই বুলেট, সেই বন্দুক এবং তার ডায়েরি তারা যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে। তাদের চোখে উধম সিং ছিল সন্ত্রাসবাদী, আমাদের চোখে উধম সিং একজন মহত্তম বিপ্লবী। কিন্তু কি মিত্রপক্ষ কি শত্রুপক্ষ, উধম সিংকে কেউ অস্বীকার করতে পারেননি। শহীদে আজম সর্দার উধম সিংকে নিয়ে ভারতে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, পারলে আপনারা দেখে নেবেন ইউটিউবে। 1976-এ সরফরোশ, 1977-এ জালিয়ানওয়ালাবাগ এবং কিছুদিন আগেই 2021-এ সর্দার উধম এই চলচ্চিত্রটি মুক্তি পায়, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এবং সেখানে দেখা গেছে যে ব্রিটিশদের তল্পিবাহক একজন ভারতীয় সেখানে সর্দার উধমকে ইংল্যান্ড কিংবা ইউরোপে দেখানোর ক্ষেত্রে কিংবা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন। সুতরাং ব্রিটিশদের পা চাটা দালাল এখনো পর্যন্ত পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে আছে। তো যাই হোক, এই হলো উধম সিং এর কাহিনী। উধম সিং তার জীবনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে তার বুকের আগুন নির্বাপিত হয়েছিল সেই ঘাতকের রক্ত দর্শনে। সুতরাং একজন সশস্ত্র বিপ্লবীর এই ধরনের দৃঢ়তাই আমাদের জীবনের কাছে, আমাদের জীবনের পাথেয় হিসেবে, নমস্য অভিজ্ঞান হিসেবে চিহ্নিত হতে পারে। উধম সিংরা কখনো মুছে যান না। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন কিংবা উধম সিং, আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, তাদের একটাই পরিচয়, তারা সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম। এবং সর্বোপরি আমাদের মাথার উপর আছেন জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বসু। উধম সিংকেও সেই সময়ের ভারতে, আবারও বলছি, একমাত্র এই মানুষটি সমর্থন জানিয়েছে। সুতরাং উধম সিং এর এই জয়গাথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। 15ই আগস্ট অগ্রসর হয়ে আসছে, চারদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ত্রিবর্ণ রঞ্জিত ব্যান্ড, ফেস্টুন, পতাকার সমারোহ। সেখানে কিন্তু আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মাননা জানানো হয় এবং সেটাও পশ্চিমবঙ্গে বেশি। ভারতের অন্যান্য জায়গায় তাকে ভুলিয়ে রাখার প্রয়াস হয়েছে। এখন পরিস্থিতির ক্রমশ পরিবর্তন ঘটছে, কিন্তু নেতাজি ছাড়া অন্যান্য যারা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা একেবারেই বিস্মৃতির অন্তরালে চলে গেছে। এবং আবারও বলছি, আমি একজন সমাজবদ্ধ জীব, যারা বিস্মৃতির অন্তরালে তলিয়ে গেছেন এমন মহানায়কদের আমি সেই অন্তরাল থেকে আপনাদের সামনে উন্মোচিত করব, যাতে তাদের সেই মহত্তম কীর্তি জাতির সামনে প্রজ্জ্বল ভাষ্য হিসেবে উপস্থাপিত হতে পারে। এবং সমাজবদ্ধ জীব হিসেবে এটুকু তো আমি অতি অবশ্যই করতে পারি। প্রত্যেকে উধম সিং এর এই জয়গাথা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন, বন্ধুদের মধ্যে আমার এই রিসেন্ট ব্লগ ছড়িয়ে দেবেন। এবং এর আগে এরিক হার্টম্যানকে নিয়ে আমি যে ব্লগটা করেছি সেই ব্লগটা এখনো যারা দেখেননি তারা কিন্তু অতি অবশ্যই দেখবেন। এবং আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন, যাতে ভবিষ্যতে আরো নানা চিত্তাকর্ষক বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে পারি। আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে নির্ধারিত সময়, নির্ধারিত দিনে আবারও চিত্তাকর্ষক নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপান উপস্থিত থাকব। জয় হিন্দ।